দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সোমবার ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। গুরুত্ব পাবে কোন বিষয়গুলো? 2025-26 অর্থ বছরে মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনতে চায় সরকার। বর্তমান বাস্তবতায় কতটা সম্ভব? রাজনৈতিক অনিশ্চয়তা আর বিভিন্ন দাবি দেওয়ার অস্থিরতায় স্থবির 2024-25 অর্থ বছরের অর্থনীতি কতটা ভোগাবে নতুন অর্থ বছরে? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম, তবে সংশোধিত বাজেটের চেয়ে 46,000 কোটি টাকা বেশি। এক বছরে সরকারের আয় ব্যয়ের রূপরেখা বাজেট ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার। সোমবার বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে যা তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই বাজেট হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম এবং বাংলাদেশের 53তম বাজেট। এমন একটা সময় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার যখন অর্থনৈতিক স্থবিরতার মধ্যে দেশি বিদেশি বিনিয়োগে চলছে ভাটার টান, পিছিয়ে আছে রাজস্ব আহরণে, আর উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ। এসব বিষয় বিবেচনায় নিয়েই বাজেটের আকার কমছে আসছে অর্থ বছরে। 2025-26 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। আসছে অর্থ বছর থাকছে না কোনো মেগা প্রকল্প, ফলে কমছে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয়। চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 35,000 কোটি টাকা কমিয়ে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা, তবে বাড়বে পরিচালন ব্যয়। এ খাতে ব্যয় 28,000 কোটি টাকা বেড়ে 5,60,000 কোটিতে দাঁড়াতে পারে। রাজস্ব আদায় বাড়াতে বরাবরের মতোই বড় লক্ষ্য দেওয়া হচ্ছে রাজস্ব বোর্ডকে। নতুন অর্থ বছরের জন্য এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য হতে যাচ্ছে 5,18,000 কোটি টাকা, আর এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেটের ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। আসছে অর্থ বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনার লক্ষ্য থাকবে বাজেটে, আর প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 5%। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2025-26 অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হবে 6.5%, তবে বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য পূরণ অসম্ভব বলে মত অর্থনীতিবিদদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। নির্দিষ্ট সময়ে মানুষের জীবনযাত্রার খরচ কতটুকু বাড়ল তারই সূচক মূল্যস্ফীতি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবে গেল এক বছরে চালের দর বেড়েছে 10 থেকে 11%। এই সময়ে ভোজ্য তেলের দরও বেড়েছে 12 থেকে 22%। ডিমের ডজন উঠেছিল 160 থেকে 170 টাকায়। এছাড়া মাছ মাংসের দরও বেড়েছে 5 থেকে 10%। ফলে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। মানুষজন যেটা করেছে যে তাদের খাদ্যের যে আমিষের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু কমিয়ে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে দরিদ্র শ্রেণীর লোকজন সবজিতে ট্রান্সফার হয়েছে। তারা হয়তো আগে আপনার সপ্তাহে একদিন হয়তো মুরগি খেত, এখন হয়তো মাসে একদিন খাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সার্বিক মূল্যস্ফীতি ছিল 10%-এর উপরে। পরের মাসগুলোতে মূল্যস্ফীতি 9%-এ নেমে আসে। আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে খাদ্য মূল্যস্ফীতিও ছিল 10%-এর বেশি, তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9%-এর ঘরে। মূল্যস্ফীতি অনেকদিন ধরে একটা চাপের ভিতরে আছে এবং এইটা আমাদের 10%-এর উপরে উঠে গেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর সাথে সাধারণ মানুষের যে মজুরি আছে সেইটা তাল মিলাতে পারছিল না। ফলে আমরা যেটাকে বলি যে প্রকৃত অর্থে মানুষের আয় কিন্তু কমছিল। এই অর্থ বছরে এসে প্রথম থেকে কিছুটা এটার যে মূল্যস্ফীতির চাপ এটা কমেছে, কিন্তু সেইটাও এখন যথেষ্ট পরিমাণ কমেছে তা না। দেশে যে হারে মূল্যস্ফীতি বেড়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি মজুরি। বিবিএসির হিসেবে গেল এক বছরের কোনো মাসেই জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার 9% পেরোয়নি। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে। এমন অবস্থায় বাজেটে নিত্যপণ্য আমদানিতে শুল্ক কর ছাড় অব্যাহত রাখা, কৃষি প্রণোদনা বৃদ্ধি আর খাদ্য সহায়তায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আমার যেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা আমদানি করি
সেখানে শুল্ক ছাড়, কর ছাড় অব্যাহতভাবে রাখতে হয়। উৎপাদন ব্যবস্থা আছে সেইটাকে আরো বেশি সচল রাখতে হলে এখানে ভর্তুকি থেকে শুরু করে তাদের যে ঋণ ব্যবস্থা আছে সেইটাই অনেক বেশি মনোযোগ থাকা দরকার। এখানে বরাদ্দের ঘাটতি হওয়া উচিত না। মূল্যস্ফীতির পরিস্থিতির কারণে একটা বড় অংশের জনগণ চাপের ভিতরে আছে এবং সেই দিক থেকে আমার যে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেইটাই বড় করে জোর দিতে হবে। যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারলে নতুন অর্থ বছরে মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন দাবি দেওয়ার অস্থিরতার কারণে গতি নেই 2024-25-এর অর্থনীতিতে। মোটামুটি স্থবিরভাবেই শেষ হতে যাচ্ছে বছরের পুরোটা সময়। ফলে দেশি কিংবা বিদেশি বিনিয়োগ সবখানেই ছিল ভাটার টান। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকের জটিলতা, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষ এই 3 বিষয় সবচেয়ে বেশি ভুগিয়েছে তাদের। আর ব্যাংকারদের মতে গ্রাহকদের আস্থার সংকট দূর করাই ছিল তাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। রায়হান শুভনের রিপোর্টে বিস্তারিত। 2024-25-এর শুরুতেই দেশে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলনের মধ্যেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। অরক্ষিত হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেখা দেয় রাজনৈতিক অনিশ্চয়তা। এমন অনিশ্চয়তার কারণে স্থবিরতা দেখা দেয় সামষ্টিক অর্থনীতিতে। ধারাবাহিকভাবে কমতে থাকে দেশি বিদেশি বিনিয়োগ। তথ্য বলছে, চলতি অর্থ বছর বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে 22.5% মতো। আগের অর্থ বছর যা ছিল 24% মতো। একইভাবে জুলাই থেকে মার্চ পর্যন্ত যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 26% কম। বিনিয়োগ কমায় মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে 26% মতো, যার প্রভাবে কমেছে কর্মসংস্থানের সুযোগও। শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে, সব দিক থেকেই এটা একটা সংকটময় সময় আমরা পার করেছি। আসলে অর্থনীতি কিন্তু এখন একটা সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। কোনোভাবেই আমরা ওই জুলাই অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত অর্থনীতিকে সচল করতে সক্ষম হয়নি। বিগত সরকারের সীমাহীন লুটপাটের কারণে অর্থ বছরের শুরু থেকেই চাপ বাড়তে থাকে দেশের ব্যাংকিং সেক্টরে। সরকার পতনের পর যে আরও প্রকট হয়। ইসলামী ধারা সহ দেশের অন্তত ডজনখানিক ব্যাংকে তৈরি হয় তীব্র তারল্য সংকট। ফলে দেখা দেয় চরম গ্রাহক অসন্তোষ, যা সামাল দিতে বিগত সরকারের মতো টাকা ছাপিয়ে 29,410 কোটি টাকার তারল্য সহায়তা দেয় বর্তমান সরকার। তবে এখনও পুরোপুরি কাটেনি সে সংকট, যার ফলে বেশ কিছু ব্যাংককে একীভূত করার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাইভেট সেক্টর ক্রেডিট যদি আমরা না ইমপ্রুভ করতে পারি, আমাদের ডিমান্ড বাড়বে না, লোন বাড়বে না, সাথে সাথে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না। সো এই জায়গাটা ব্যাপার আছে। আর এটা হচ্ছে ইনফ্লেশনারি যে একটা প্রেশার যেটা আছে, সেটা ইজ অলসো ইম্প্যাক্টিং আমাদের যে পার্চেজিং পাওয়ার অফ দ্য পিপল। সেই ক্ষেত্রে যেটা হয়, তখন আপনারা যখন পার্চেজিং পাওয়ার কমে যায়, তখন কিন্তু আপনার প্রোডাকশন লেভেলও কিন্তু আর বাড়ানোর চেষ্টা করেন। সেটা আলটিমেটলি ব্যাংকের উপরে আপনার একটা প্রভাব বিস্তার করে, যে ব্যাংকের ক্রেডিট ডিমান্ড কমে যায়। আর ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক খাতের নানা জটিলতা, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের কারণে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে তাদের। এগুলো এখনো চলমান, তবে শ্রমিকের বিষয়টা কিছুটা কমে আসছে। তারপরে এটা এখনো মাঝে মাঝে হওয়ার চেষ্টা করছে। আর বাকি দুটা সংকট প্রচন্ড ভাবে এখনো চলমান রয়েছে। বণিক সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী জানুয়ারির পর দেশে ধারাবাহিকভাবে কমেছে ব্যবসা সম্প্রসারণের গতি। এপ্রিলে সম্প্রসারণ সূচক নেমে এসেছে 8.8 পয়েন্টে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেষ মুহূর্তের পরিচর্যা ও গরু বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদী, পটুয়াখালী ও ফরিদপুরের খামারিরা। খামার থেকে কিছু পশু বিক্রি হলেও কোরবানির হাটে তোলার প্রস্তুতি নিচ্ছে তারা। আশা করছেন ভালো দাম পাবার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে 2-1 দিনের মধ্যে পুরোদমে শুরু হবে কোরবানির পশুর হাট। কোরবানির পশু হাটে তুলতে শেষ মুহূর্তের ব্যস্ততা নরসিংদীর খামারিদের। খামারিদের দাবি, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করেছেন তারা। গতবার যা ছিল এবার আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বাড়ানো হয়েছে। আমাদের আশা আছে আগামী বছর আমরা আরেকটু ভালো কিছু করতে পারি কিনা। নরসিংদীতে 8,849টি খামারে কোরবানির পশু মোটাতাজা করা হয়েছে 95,000। জেলার চাহিদা রয়েছে 85,000।
ব্যস্ত পটুয়াখালীর খামারিরাও আশা করছেন পশুর ভালো দাম পাবেন এবার। জানান মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, এক একটি বিক্রি হচ্ছে 60,000 থেকে 1 লাখ টাকায়। কিছুটা বড় গরু 1,20,000 থেকে 2 লাখ টাকায়। কোরবানির পশু যাতে সুস্থ সবল থাকে সেজন্য খামারি ও গৃহস্থদের পশুর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, তার ভিতরে অন্যতম হলো ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করেছি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর চরাঞ্চলে প্রাকৃতিকভাবে পশু মোটাতাজা করেছেন খামারি ও গৃহস্থরা। চরের প্রায় প্রতিটি পরিবারই যুক্ত এ কাজে। ছাগল গরু পালি, কুরবানির সামনে দূরে বেশি গরিব মানুষ। 15টা গরু আছে আমার এই ঈদের সামনে ছাড়বো। এবার ঈদে ফরিদপুর জেলায় পশুর মোট চাহিদার 45% চরাঞ্চল থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের সর্বমোট প্রায় গরু রয়েছে 1,51,860টি এবং ছাগল রয়েছে প্রায় 1,34,000 মতো এবং ভেড়া আছে প্রায় 40,000। ফরিদপুরে 1,08,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে যোগান রয়েছে তার চেয়েও বেশি, জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনারে প্রায় পূর্ণ চট্টগ্রাম বন্দর। এই কন্টেইনার জট আসছে ঈদের ছুটিতে আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। ভিয়েতনাম ভারতের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে সমন্বিত পরিকল্পনার পরামর্শ তাদের। এ নিয়ে নাজবুল সাদেকি রিপোর্ট, ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে। চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা 20 ফুট এককের 53,518টি কন্টেইনার। সম্প্রতি কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি ও পরিবহন ধর্মঘটের কারণে বন্দরে প্রায় 45,000 কন্টেইনার জমে যায়। কর্মবিরতি প্রত্যাহারের পর এখনও 42,000-এর বেশি কন্টেইনার রয়ে গিয়েছে। ঈদের দীর্ঘ ছুটিতে সে জট আরও তীব্র হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, আমাদের বায়াররা এই করটা দিতে হবে, তাদের মালের দাম বেড়ে যাবে। সুতরাং কস্টিং বেড়ে গেলে তারা বাংলাদেশ থেকে নেবে না। এখানে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে বর্তমানে ভিয়েতনাম একটু টেরিফের কারণে কিন্তু ভিয়েতনাম ভালো পজিশনে আছে। সেকেন্ড পজিশনে আছে ইন্ডিয়া। সুতরাং আমাদের অনেক অর্ডার কিন্তু আগামী দিনে চলে যাবে। এই মুহূর্তে যদি বন্দর এবং ইউজাররা মিলে যদি কোনো একটা পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা সবাই সমস্যা পড়ব। তখন ফ্যাক্টরি খোলার পরে আমরা কিন্তু অনেকজনের প্রোডাকশনের বিশাল একটা গ্যাপ পড়ে যাবে, যেটা আমরা সামনে জুলাই 10 তারিখে আমরা যারা শিপমেন্ট করতে চাচ্ছি ট্যারিফ থেকে বাঁচার জন্য, সেক্ষেত্রে কি আমাদের একটা প্রতিবন্ধকতা সামনের দিকে আছে। এই অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে ব্যবসায়ীদের তাগাদা দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমসের কর্মবিরতির কারণে ডেলিভারি কম হওয়ায় আমাদের কিছুটা কন্টেনার জট হয়ে গিয়েছিল। 2-1 দিনের মধ্যে আশা করি এই জট কেটে যাবে। আমরা বারবার ইনস্ট্রাকশন দিচ্ছি যারা ইম্পোর্টার এবং যারা কাস্টমস সংশ্লিষ্ট কনসাইনে আছেন তাদেরকে যাতে দ্রুত তাদের কন্টেনার নিয়ে যায়। তবে ব্যবসায়ীরা বলছেন বন্দর সংশ্লিষ্ট অধিকাংশ প্রতিষ্ঠান ঈদে বন্ধ থাকবে, ফলে জট কমানোর এই উদ্যোগ কার্যকর হবে না। তাদের মতে বন্দর সংশ্লিষ্ট সব সংস্থার ছুটি কমিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া জরুরি। একটা এক্সপোর্ট আর ইম্পোর্ট কনসাইনমেন্টের জন্য শিপিং লাইনের অফিসটা লাগবে, ব্যাংকটা খোলা রাখতে হবে, কাস্টমসটা খোলা রাখতে হবে, পোর্টটা চলবে। এখন শুধু পোর্ট খোলা রেখে বাকি সাপোর্টিং অফিসগুলো বন্ধ, তাহলে কোনো কাজে আসবে না। আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের জন্য কিভাবে কম সময়ের মধ্যে বন্ধটা রেখে বাকি সময়টা কার্যকর রাখা যায় সে ব্যাপারে আমার মনে হয় হোমওয়ার্ক করে এটা একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। কন্টেইনার জটের মধ্যেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় আছে 100-র বেশি জাহাজ। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,668-তে। বেচা কেনা হয়েছে 235 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 203টির, কমেছে 112টির আর অপরিবর্তিত আছে 87টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 4.9% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেলিকমিউনিকেশন সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফলোড বাই টিডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড
এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। চীনের স্লোত অর্থনীতি ও মূল্য হ্রাসের প্রতিযোগিতায় প্রভাবিত হচ্ছে ইউরোপের কোম্পানিগুলো। এ অবস্থায় খরচ ও বিনিয়োগ কমানোর পথে হাঁটছে তারা। সাম্প্রতিক এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, চীনে ইউরোপীয় কোম্পানিগুলোর সামনে থাকা চ্যালেঞ্জগুলো দেশটির সামগ্রিক অর্থনৈতিক সংকটের প্রতিফলন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের আবাসন খাত দীর্ঘদিন হলো সংকটময় সময় পার করছে। ভোক্তা ব্যয় বেড়ে যাওয়ায় দেশটিতে ফ্ল্যাট বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। বিভিন্ন আবাসন এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। লাভ তো দূরের কথা, কোন রকম ব্যবসায় টিকে আছে কোম্পানিগুলো। বেইজিং এর অভ্যন্তরীণ খাত সংকুচিত হওয়ায় চাপে পড়েছে উৎপাদনমুখী শিল্পগুলো। এই ঘাটতি পুষিয়ে নিতে বিভিন্নভাবে রপ্তানি বাড়াচ্ছিল চীন। তবে ইউরোপ ও আমেরিকার সাথে চলমান বাণিজ্য উত্তেজনা চীনের স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনটা বলা হয় গবেষণা প্রতিবেদনে। ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন চায়না বিজনেস কনফিডেন্স সার্ভে 2025-এর প্রতিবেদনে এসব উঠে আসে। বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক বলছে চীনে বিনিয়োগ পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকারের প্রণোদনা যে খাতে বেশি, সে খাতে বিনিয়োগ অস্বাভাবিক হারে বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভির মতো নির্দিষ্ট খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে চীনা কোম্পানিগুলো। চাহিদা কমে যাওয়ায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকার পরও উৎপাদন কমিয়ে দিয়েছে দেশটির কারখানাগুলো। এই অনিশ্চয়তায় মুনাফার পরিমাণ কমেছে কোম্পানিগুলোর। এদিকে ইউরোপীয় ইউনিয়ন দেশীয় কারখানা ও কর্মীদের সুরক্ষা দিতে গত বছর চীনা ইভির উপর শুল্ক আরোপ করেছিল। তখন অভিযোগ করা হয়, চীন ইভি উৎপাদনে অন্যায্য ভর্তুকি দিচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে 500টি কোম্পানির উপর চালানো এ জরিপে এই তথ্য উঠে আসে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্স দেন। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।